প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এর আজকের পাঠে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই তাহলে ঝটপট তৈরি হয়ে নেই খাতা কলম নিয়ে। আজ আমরা ষষ্ঠ শ্রেণী চারুপাঠ বই থেকে জন্মভূমি কবিতাটি সম্পর্কে আলোচনা করব এবং নতুন অনেক কিছু শিখব। তাহলে চলো আজকের পাঠ শেষে আমরা যা যা শিখব প্রথমে সেগুলো দেখে নেই। আমরা কবিতাটি আবৃত্তি করতে পারব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি বলতে পারব। কবিতার ভাবার্থ ও মূল ভাব ব্যাখ্যা করতে পারব। সেই সাথে কবিতার থেকে কিছু উল্লেখযোগ্য শব্দার্থ ও তাদের ব্যবহার লিখতে পারব। কবিতার সাথে সম্পর্কিত সৃজনশীল প্রশ্নের উত্তরসমূহ লিখতে পারব। চলো আমরা এখন সবার আগে এই কবিতাটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জেনে নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি এই নামগুলোতেও ডাকা হয়ে থাকে। তিনি কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতেরও রচয়িতা এবং সেই সাথে নোবেল বিজয়ী প্রথম বাঙালি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে মজার বিষয় হচ্ছে উনি কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, অর্থাৎ তিনি স্কুলে পড়াশোনা করেননি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে যান, কিন্তু সেখান থেকেও তিনি ফিরে আসেন। এই মহান কবি তার জ্ঞান, চিন্তা, ধ্যান ধারণা দিয়ে বাংলা সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। উনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। এত গুণে গুণান্বিত বাঙালি আমরা খুব একটা দেখিনি। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকও মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে বাংলা 25শে বৈশাখ 1268 সনে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এই মহান কবি 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট বাংলা 22শে শ্রাবণ 1348 সনে পরলোক গমন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথের সবথেকে উল্লেখযোগ্য সৃষ্টিগুলোর মধ্যে হচ্ছে সোনার, গীতাঞ্জলি ও বলাকা। এগুলো তার সবথেকে বেশি পরিচিত কাব্যগ্রন্থ। তাছাড়াও ঘরে বাইরে, গোরা, শেষের কবিতা এই তিনটি তার সবথেকে বেশি পরিচিত উপন্যাস। চলো আমরা এখন কবিতাটি আবৃত্তি করব। জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনিতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। এখন চলো আমরা পাঠ পরিচিতি সম্বন্ধে কিছু জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে লিখেছেন এই জন্মভূমি কবিতাটি। জন্মভূমির প্রতি তার রয়েছে অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিবাদন। জন্মভূমি অর্থাৎ যে ভূমি বা মাটিতে জন্মগ্রহণ করা হয়েছে। কবির জীবন ধন্য এই জন্য যে এমন চিরসবুজ দেশে তিনি জন্মগ্রহণ করেছেন। এই মাটিকে তিনি ভালোবাসেন।
এই দেশকে তিনি নিজের মায়ের মতন ভালোবেসেছেন। এখানে তিনি শান্তি এবং আনন্দ দুটিই খুঁজে পান। এই মায়ের স্পর্শে তার জন্ম, আর এখানেই তার জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে তিনি মৃত্যুবরণ করতে চান। এখন এসো কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করে বুঝে নিই। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। কবি শুরুতেই বলেছেন কবির জীবনটি সার্থক, কারণ তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন। এই উক্তিটি তার মনের গভীরতম আবেগ প্রকাশ করেছে। তিনি জীবনে কি পেয়েছেন বা পাবেন তার কোনো কিছুই এখানে প্রাধান্য পায়নি। যা প্রাধান্য পেয়েছে তা হলো তার এই দেশের মাটিতে জন্মগ্রহণ করাটা। একটা বিষয় খেয়াল রাখতে হবে, কবি কিন্তু এখানে দেশকে মা বলে সম্বোধন করেছেন, কারণ দ্বিতীয় চরণে কবি বলেছেন সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। নিজের মায়ের প্রতি যতটা শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান প্রকাশ করা যায়, এই জন্মভূমি কবির কাছে তার মায়ের থেকে কোনো অংশেই কম নয়। কবি তার জন্মভূমিকে ঠিক একইভাবে শ্রদ্ধা ও সম্মান করেছেন। কবি তার জন্মভূমিকে নিজের আপন মায়ের মতোই ভালোবেসেছেন। জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কবি এই দেশকে রানী বলে সম্বোধন করেছেন। এই উক্তিটির মাধ্যমে কবি যা বুঝাতে চেয়েছেন তা হল এই দেশে রানীর মতন ধনরত্ন রয়েছে কিনা তা তিনি জানেন না। রূপকথার রানীর অগাধ ধনরত্ন থাকে, হয়তো কবির প্রিয় জন্মভূমিতে তেমনটি আছে কি নেই তা কবি জানেন না। কিন্তু এই জন্মভূমির ছায়ায় কবি মায়ের মতন মমতা ও প্রশান্তি খুঁজে পান। এই দেশে জন্ম নিয়েই তার আত্মা তৃপ্ত। শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। এই উদ্ধৃতি দিয়ে কবি মূলত বুঝাতে চেয়েছেন অন্য কোনো ধনী দেশের মতো অর্থ সম্পদ না থাকলেও এই দেশের শুধু গাছের ছায়া থাকলেও তার অঙ্গ জুড়িয়ে যায়। একটি শিশু মায়ের কোলে যেমন প্রশান্তি লাভ করে, কবিও তেমনি এই দেশের ছায়ায় এসে মায়ের কোলের মতন প্রশান্তি খুঁজে পান। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। কবিতার এই অংশে কবি সম্পূর্ণই নিজের আবেগ প্রকাশ করেছেন এবং সেই আবেগের মাধ্যমে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের মহিমা প্রকাশ করেছেন। কবির ভাষায় পৃথিবীর অন্য কোনো দেশের বনের ফুলে এমন আকুল করা গন্ধ বা সুঘ্রাণ নেই। কবি বুঝাতে চেয়েছেন আমাদের দেশের বনের বাগানের ফুলের মতন এমন আকুল করা ঘ্রাণ উনি আর কোথাও পাননি। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। চাঁদের অপরূপ আলোকে কবি বলেছেন চাঁদের হাসি। এই চাঁদের আলোতে কবি এতটাই মুগ্ধ হয়েছেন যে উনি বলেছেন যে কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। আমরা যে দেশে জন্মগ্রহণ করি সেটাই আমাদের জন্মভূমি। জন্মভূমির আলোতেই কবি সর্বপ্রথম তার চোখ খুলেছিলেন এবং এই আলোতেই তার চোখ জুড়িয়েছে। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। মুদব শব্দটির অর্থ হল বন্ধ করে ফেলা বা ঢেকে ফেলা। তিনি এই দেশের আলোতেই চিরতরে চোখ বন্ধ করতে চান। চলো আমরা এখন সৃজনশীল প্রশ্নের সমাধান করে ফেলি। উদ্দীপক: ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রথম প্রশ্ন, কবির অঙ্গ জুড়ায় কিসে? জন্মভূমির ছায়ায় এসে কবির অঙ্গ জুড়িয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন, কবির শেষ ইচ্ছা কি? বর্ণনা করো। জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় যাওয়ার সুযোগ পাওয়াটাই কবির শেষ ইচ্ছা। জন্মভূমি কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশে জন্মগ্রহণ করেন। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই নিজের জীবনের সার্থকতা অনুভব করেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে কবি মুগ্ধ। এর সূর্যালোক কবির চোখ পরিপূর্ণ করেছে। তাই কবির একান্ত ইচ্ছা, এই সূর্যালোক দেখতে দেখতে তিনি জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হবেন, অর্থাৎ মৃত্যুবরণ করবেন। তৃতীয় প্রশ্ন, উদ্দীপক ও জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ ও দেশপ্রেমের দিকটি মিল হিসেবে লক্ষ্য করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, ধন ধান ফুলে ফসলে সমৃদ্ধ পৃথিবীর যত দেশ আছে তার মধ্যে আমাদের জন্মভূমি সকল দেশের রানী, অর্থাৎ তা আমাদের স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা। জন্মভূমি কবিতায়ও একই কথা বলা হয়েছে। এই দেশে জন্মগ্রহণ করে কবি নিজেকে সার্থক মনে করেন। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবি মনকে আকুল করে। উদ্দীপকে যেমন স্বদেশের সৌন্দর্য স্মৃতি আর স্বপ্নের মধ্য দিয়ে ভালোবাসা প্রকাশ করা হয়েছে, তেমনি জন্মভূমি কবিতায় ও স্বদেশের ছায়ায় শান্তি অনুভবের কথা বলা হয়েছে। ধনরত্নকে বড় করে দেখা হয়নি। উভয় কবিতায় মূলত শান্তির এই আত্মিক মিলটির কথা বলা হয়েছে। চতুর্থ প্রশ্ন, উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী বলে সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। জন্মভূমিকে রানী বলে সম্বোধন করার কারণ হল দেশপ্রেম। উদ্দীপকে বলা হয়েছে, ধনধান্য ফুল ফসলের ঐশ্বর্যে সমৃদ্ধ এই বসুন্ধরায় সকল দেশের রানী আমাদের জন্মভূমি বাংলাদেশ। কারণ বাঙালিরা তাদের স্মৃতি, কল্পনা ও স্বপ্ন দিয়ে এই দেশকে রূপের রানী করেছেন। জন্মভূমি কবিতায় কবিতার দেশকে রানী বলেছেন রানীর মতো ঐশ্বর্য থাকার কারণে নয়। এই দেশের মাটির সংস্পর্শে এলে কবির হৃদয় মন জুড়িয়ে যায়। কবি এই দেশে জন্মগ্রহণ করে দেশকে ভালোবাসতে পেরেই তার জন্মকে ধন্য বলে মনে করেন। তার জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা, অর্থাৎ অর্থ সম্পদের সম্ভারে মানুষের চোখ যেমন ঝলসে যায়, কবির স্বদেশের প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্য রানীর মতন অতটা আছে কিনা তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বরং জন্মভূমির বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো ইত্যাদি যা কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে তাই কবিকে রানীর ঐশ্বর্য রূপের থেকেও বেশি মুগ্ধতা দান করেছে। উপরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের জন্মভূমি কবিতার কল্পনায় সকল দেশের রূপের রানী হয়েছে, আর জন্মভূমি কবিতার জন্মভূমিকে কবি ভালোবাসতে পেরেই ধন্য হয়েছেন, রানীর মতো রূপ দেখে নয়। পাঠ পর্যালোচনা। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম?
আমরা কবির জীবনের উল্লেখযোগ্য বিষয়গুলো সম্পর্কে জেনেছি। আমরা জন্মভূমি কবিতাটি আবৃত্তি করেছি, কবিতাটির মূল ভাব জেনেছি ও ভাবার্থ বুঝতে পেরেছি। কিছু নতুন শব্দার্থ শিখেছি এবং জন্মভূমি কবিতা সম্পর্কিত উদ্দীপক থেকে প্রশ্নসমূহের সমাধান করতে শিখেছি। এবার তোমরা তোমাদের বাড়ির কাজটি খাতায় লিখে নাও। তোমাদের বাংলা খাতায় বাড়ির কাজ করবে এবং স্কুল খোলার পর বাড়ির কাজের এই খাতাটি বাংলা শিক্ষকের কাছে জমা দিবে। বাড়ির কাজের মূল্যায়নের নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়নের সাথে যোগ হবে। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই লিখবে। কবির মন আকুল হয় কিসে? ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আমি আবারও বলছি, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এই দেশে জন্ম নিয়ে কবি সার্থক কেন? কবিতাটির মূল ভাব স্বল্প ভাষায় ব্যাখ্যা করো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।